আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বরাবরের মতো অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকে ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন, এই ভুট্টার জমিতে আমি 2 দিন আগে পানি সেচ দিয়েছিলাম। তখন এই ভুট্টা গাছের বয়স ছিল রোপণ থেকে 15 দিন। আজ বয়স হচ্ছে 17 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া আদায় করছি যে আমি আমার এই জমিতে পানি সেচ দেওয়ার ফলে ভুট্টার গাছের যে চেহারা, গাছের যে পরিবর্তন, সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যদিও তখন এই ভুট্টা গাছের পাতা ছিল 3টি, গোড়ার থেকে উপরের দিকে 3টি পাতা। আজ এসে দেখতে পাচ্ছি যে প্রায় 4 পাতা বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। যেমন গাছগুলো তরতাজা দেখা যাচ্ছে, তেমনি গাছগুলো মোটা হয়ে যাচ্ছে। যেহেতু এই জমিতে মাটির নিচে অনেকগুলো সার দেওয়া হয়ে গেছিল, সার দিয়ে এই ভুট্টাগুলো রোপণ করেছিলাম, সেই সারগুলো পানি দেওয়ার ফলে এখন ভালো একটা কাজ করেছে। যদিও আমি বলেছিলাম যে আমার এই জমিতে পানি সেচ দেওয়ার পরপরই আমি সার বপন করব, কিন্তু উপরের মাটি অত্যাধিক শুকিয়ে যাওয়ার ফলে আমি জমিতে সার বুনতে পারিনি, কারণ অনেকটাই কাদাযুক্ত হয়ে গিয়েছিল। পাড়া দিলে দেখা যায় যে পা অনেকটাই মাটির গর্তে, মানে মাটির কাদার ভিতরে চলে যেত। সেই জন্য আমি এই জমিতে সার বপন করিনি। আজ আমার এই জমিতে আমি সার বপন করতে এসেছি। আর কি কি সার বপন করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা হচ্ছে যে এখন যে ভুট্টাটা আমি রোপণ করেছি, এটি হচ্ছে সিজনের মূল যে সিজন, সেটার শেষের দিকে। কারণ মূল ভুট্টা যে আমরা রোপণ করি সেটি হচ্ছে আশ্বিন মাসে রোপণ করলে সেই ভুট্টাটা হয় আগ্গুর ভুট্টা, যেটাকে আমরা আগাম ভুট্টা বলি। আর কার্তিক মাসে যে আমরা ভুট্টাটা রোপণ করি, সেই ভুট্টাটা হয় ঠিক যে সিজন সেই ভুট্টাটা। আর কার্তিক মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে ভুট্টাটা রোপণ করি মাঠে, সেই ভুট্টাটা সর্বোচ্চ ফলন থাকে বেশি। ভুট্টা যদিও 12 মাসেই চাষ করা যায়, বিভিন্ন রকমের জমিতেই চাষ করা যায়, কিন্তু ভুট্টার মূল একটা সিজন আছে। শুধু ভুট্টা না, যে কোনো আমরা ফসলই চাষ করি না কেন, সব ফসলেরই একটা নির্দিষ্ট টাইম আছে, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের উপরে বেসিস করেই ফলনটা কম বেশি হয় এবং ফলনটার পার্থক্য হয়ে থাকে। সেই কারণেই আসলে বেশিরভাগই দেখা যায় যে আমরা যারা ভুট্টা রোপণ করি বা চাষ করে থাকি, তারা কার্তিক মাসটাই বেছে নেই। আর কার্তিক মাসে ভুট্টা রোপণ করলেই সর্বোচ্চ ফলন পাওয়া যায়। আর কার্তিক মাসে ভুট্টা রোপণ করলে আমরা এই ভুট্টা যখন মোচা সংগ্রহ করব, পরিপক্ক মোচা আমরা সংগ্রহ করি, তখন সেটা দেখা যায় যে চৈত্র মাসের পহেলার দিকে অথবা চৈত্র মাসেই সবগুলো ভুট্টাই চলে আসে। আর চৈত্র মাসে যখন আমরা ভুট্টাগুলো মোচাগুলো সংগ্রহ করতে পারি বা ভুট্টাগুলো আমরা আর থেকে সংরক্ষণ করি, তখন দেখা যায় যে এই চৈত্র মাসে কোনো ঝড় থাকে না। চৈত্র মাসের শেষের দিকেও যদি কালবৈশাখী ঝড়ের কিছুটা আসার সম্ভাবনা থাকে, কিন্তু পহেলার দিকে বা মাঝখানের দিকে কোনো ঝড়ের প্রকোপ থাকে না। আর ওই দিকে ঝড় আসলেও দেখা যায় যে ভুট্টা তখন পরিপূর্ণটাই পরিপক্ক হয়ে যায়, ঝড় আসলেও তেমন কোনো ক্ষতি হয় না। আর এখন যে আমি ভুট্টাটা রোপণ করেছি মাঠে, এবং আরও যারা ভুট্টাটা রোপণ করেছেন, সেটি হচ্ছে অগ্রহায়ণ মাসে, এবং আরও যারা অগ্রহায়ণ মাসের পরে চাষ করবে, এই ভুট্টাগুলো যেটা সামনে একটা সমস্যার সম্মুখীন হবে এবং সামনে একটা ঝড়ের প্রকোপে পড়ার সম্ভাবনা থাকে, সেটি হচ্ছে এই ভুট্টাগুলো আমরা এখন যেটা অগ্রহায়ণ মাসে রোপণ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এই ভুট্টাটা বৈশাখ মাসে এর মোচাগুলো পরিপক্ক, মাঠ থেকে আমাদের এই মোচাগুলো সংরক্ষণ করতে হবে। আর তখন দেখা যায় যে ঝড়ের প্রকোপটা বেশি থাকে আর ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেজন্য
কিছু জাতেরও ব্যাপার থাকে। আর জাতের সময়ের উপরে বেসিস করেই কিছু কিছু জাত আমরা মাঠে রোপণ করে থাকি। আমরা যদি কার্তিক মাসে এবং আশ্বিন মাসে রোপণ করি তাহলে লম্বা জাতের ভুট্টাগুলো রোপণ করে থাকি। আর কার্তিক মাসের পরে মোচা সংগ্রহের জন্য যে ভুট্টাগুলো রোপণ করে থাকি সেগুলো হচ্ছে খাটো জাতের ভুট্টাগুলো রোপণ করে থাকি, যাতে করে ঝড়ের প্রকোপে পড়লেও তেমন কোনো ক্ষতি হয় না। আর আমিও তেমনই একটি জাত নির্বাচন করেছি। আর কোন জাতটি আমি নির্বাচন করেছি সেটা ইতিপূর্বে ভিডিওগুলোতে আমি বলেছি, সেই বিষয়ে আর কথা বলতে চাই না। এখন আজকে আমার এই জমিতে যে সারগুলো আমি প্রয়োগ করব, ততক্ষণে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন, যেটাকে সাদা সার বলে। আসলে এটি হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সার আমি আমার এই জমিতে দিব। সাথে এনেছি আমি ডিআইপি সার। ইউরিয়া এবং ডিআইপি সার জমিতে ব্যবহার করলে এটা তাৎক্ষণিক এর কার্যক্ষমতা বাড়ে এবং তাৎক্ষণিক ফসলে ধরে, আর গাছকেও সহজেই বড় করতে সহায়তা করে এই ইউরিয়া এবং ডিআইপি সার। সেই কারণে আমি আজ আমার এই জমিতে ডিআইপি সার এনেছি। এখানে যেহেতু জমি 5 কাঠার মতো হবে, সেজন্য অনুমান করে কিছু সার এনেছি। সেটি হচ্ছে ইউরিয়া সার হলো 5 কেজি এবং ডিআইপি সার হচ্ছে 10 কেজি। মোট কথা হচ্ছে যে সারেরও একটা তালিকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা জমিতে কতটুক সার, কী পরিমাণে সার দিতে হয় সেটার একটা তালিকা থাকে। কিন্তু এখন যে সারটা প্রয়োগ করছি এটা তালিকার আওতাভুক্ত নয়, কিন্তু তারপরেও এই সারগুলো শেষে আমার যোগ হবে যে আমি আসলে আমার জমিতে যেই সারগুলো প্রয়োগ করব, সাদা সার কী পরিমাণে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং টিএসপি অথবা ডিএপি সার কী পরিমাণ প্রয়োগ করব শুরু থেকে শেষ পর্যন্ত, এই সারগুলো সেই সারের সাথে যোগ হবে। যাই হোক বন্ধুরা, এখন আমার এই জমিতে আমি সারগুলো প্রয়োগ করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আমি ভুট্টাগুলো যে দুটা সারি করেছি, ঘন সারি, সেটি হচ্ছে সারির থেকে সারির দূরত্ব হচ্ছে 10 ইঞ্চি এবং ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব হচ্ছে 9 ইঞ্চি। আর বড় যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে, সেই গ্যাপটি হচ্ছে 24 ইঞ্চি। এইভাবে ভুট্টা রোপণ করার আমার একটি কারণ হচ্ছে, এখন যেহেতু শীতকাল চলছে, সূর্য দক্ষিণ পূর্ব দিক থেকে চলে আবার পশ্চিম দক্ষিণেই চলে যায়, মাথার উপর দিয়ে কোনো সূর্য আসে না, সেজন্য জমিতে ঠিকভাবে সূর্যের আলো পড়ে না বা আলো ভিতরে ঢুকতে পারে না। সেই কারণেই আমি এই লাইনগুলো করেছি একটু ফাঁকা করার জন্য, মূল লাইনটা ফাঁকা করার জন্য। এবং এইভাবে লাইন করা আরও একটি উপকারিতা হচ্ছে, আমরা যখন এইভাবে ভুট্টা জমিতে নিড়ানি দেই অথবা কোদালের সাহায্য ঘাস মারাই করে দেই এবং বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করে থাকি পোকা দমনের জন্য, সেটা সহজ হবে। লাইনটা ফাঁকা থাকার কারণে আর ভিতরে চলাচলটা সহজ হবে। যদিও ভুট্টা রোপণের ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব 22 ইঞ্চি এবং ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব 9 ইঞ্চি। আমি মুঠ হিসাব করলে আমার লাইন তাই 22-এর জায়গায় 24 বড় লাইনের ফাঁকা, এবং ভুট্টা থেকে ভুট্টার যে দূরত্ব 9 ইঞ্চি সেটা আমি ঠিকই রেখেছি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।